36 জুলাই কিংবা 5ই আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে বা স্মরণীয় দিন। দীর্ঘদিনের শাসন, শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করাল গ্রাস থেকে মুক্তি পায়। জন্ম নেয় নতুন এক বাংলাদেশ, যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন। আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই 36 জুলাই। জুলাই বিপ্লবের অন্যতম বাঁকবদলের দিন 30শে জুলাই। রাষ্ট্রীয় বাহিনী দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করে, বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা বঞ্চিত করে, হামলা মামলায় আন্দোলনকারীদের ব্যতিব্যস্ত করে তোলে। আন্দোলনের নেতাদের গুম করে বিনা পরোয়ানায় হেফাজতে রেখে জোর করে বিবৃতি দিয়ে এদিন আরেক প্রহসনে নামে রাষ্ট্রযন্ত্র। এদিন রাষ্ট্রীয় শোক কর্মসূচি ঘোষণা করে সরকার, কিন্তু তারা কল্পনাও করতে পারেননি রাষ্ট্রের মেকি এই শোক আন্দোলনকারীদের কিভাবে নতুন করে শক্তি ও সাহস যোগাবে। শহীদদের সাথে প্রহসনের এই রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে আগের দিন রাতেই চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা ও ফেসবুকের প্রোফাইল লাল করার কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। 29শে জুলাই রাত থেকেই ফেসবুকের প্রোফাইল লাল রঙে ঢেকে ফেলেন বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও তাদের ফেসবুক প্রোফাইলে লাল রঙের ফ্রেম ব্যবহার করেন। নিজের ফেসবুক প্রোফাইল লাল করে ছাত্রদের আন্দোলনে ব্যর্থহীন সমর্থন ব্যক্ত করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুস। সরকার সমর্থক অনেকে ফেসবুক প্রোফাইলে কালো রঙের ফ্রেম জুড়ে দেন, কিন্তু লালের ঢেউয়ে কালো হারিয়ে যায় অতলে। ভার্চুয়াল জগতে লাল কালোর এই লড়াই এক ধরনের জাতীয় রেফারেন্ডামে পরিণত হয়। তাতে লালের কাছে বিপুল ব্যবধানে হেরে যায় অপশক্তির কালো শোক। এই ঘটনা একই সঙ্গে আন্দোলনকারী ছাত্র জনতাকে শত্রু মিত্রও চিনিয়ে দেয়। তো ওই সময় পুলিশের ভূমিকাটা ছিল এরকম, তারা ব্লক রেড দিত নিয়মিত এবং আমাদের এখানে আশপাশে যারা আশ্রয় নিয়েছিল ছাত্র জনতা তাদেরকে গ্রেপ্তার করত এবং আমরা আমাদের শিক্ষকদের সেই সময় অনেক বেশি সহযোগিতা পেয়েছি। আমাদের শিক্ষকরা গিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে আসা, তাদের আইনি সহায়তা সাহায্য করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লালের মাঝে হাতে গোনা গুটি কয়েক কালো প্রোফাইল হয়ে যায় কলঙ্কের তিলক। নেটিজেনরা এই দিন পরিষ্কার জানিয়ে দেন লাল বিপ্লবের আর বেশি দেরি নেই। একাধিক হ্যাশট্যাগের সঙ্গে লাল কাপড় বেঁধে ছবি দিয়ে অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ফেসবুকে লিখেন, শহীদের রক্তের বদলা না নিয়ে রাজপথ ছাড়ছি না। এখান থেকে কিন্তু সেদিন আমরা চোখে মুখে লাল কাপড় বেঁধে আমরা সেদিন প্রথম 12টা 1 মিনিটে আমরা আমাদের ফেসবুক ওয়ালে ছাড়ি এবং সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ, বাঙালি ভাষাভাষী মানুষ সকলে লাল কাপড় ধারণ করে চোখে মুখে লাল কাপড় বাঁধে। এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফটকে অভিভাবকরা অবস্থান করতে গেলেও সরিয়ে দেয় পুলিশ। সন্তানের পাশে অভিভাবক ব্যানারে এই মানববন্ধন ডাকা হয়। একইভাবে রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্টে প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদী গানের মিছিলে বাধা দেয় পুলিশ। পরে রাস্তায় বসে বিকেল 3:30 থেকে 2 ঘণ্টা কর্মসূচি পালন করেন তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে 30 জুলাই বিক্ষোভ করেন শিক্ষকরা। তাদের সঙ্গে শিক্ষার্থীরাও অংশ নেন। শিক্ষার্থীদের গ্রেপ্তারের নিন্দা ও মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 57 শিক্ষক। মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল ও সংহতি সমাবেশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মানববন্ধন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 4 অনুষদের অর্ধশতাধিক শিক্ষক। খুলনা নগরীর শিববাড়ি মোড়ে প্রায় 2 ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে মাথায় লাল কাপড় বেঁধে বিক্ষোভ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ব্যানারে অর্ধশতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করেন। পঞ্চগড়ে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। এই সময় 4 শিক্ষার্থীকে আটক করা হয়। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে এদিন গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি জানান, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের প্রতিবেদন এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে। এ নিয়ে তিনি শঙ্কিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মহাসচিবের মুখপাত্র স্টিভেন ডুজারিক। এদিন দেখামাত্র গুলির নির্দেশ দেয়া ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়ন। দমনপীড়ন বন্ধে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক মানবাধিকারী প্রতিষ্ঠানটি ওয়েবসাইটের মাধ্যমে এ কর্মসূচি শুরু করে। এদিকে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি ও দেয়ালচিত্র মুছে দেয়া হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আঁকা গ্রাফিতি মুছে ফেলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। এদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে দেশে শিক্ষার্থীদের উপর চলমান গ্রেফতার নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান বিক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা। স্বাভাবিক ও স্বস্তির পরিবেশ নিশ্চিত করতে হবে। কারফিউ ও সেনা প্রত্যাহার করতে হবে। সাজোয়া যান ছড়িয়ে নিতে হবে। হেলিকপ্টারের পাহারা থামাতে হবে। ব্লক রেড, গণগ্রেফতার, ছাত্র অভিভাবক হয়রানি বন্ধ করতে হবে। আমরা স্বাধীন দেশে মুক্ত পরিবেশে বসবাস করব, কোনো বদ্ধ নিয়ন্ত্রিত আতঙ্কের পরিবেশে আর নয়। সরকার ভুলে গেছে, কর্তৃপক্ষ ভুলে গেছে যে মানুষের বাক স্বাধীনতা, মত প্রকাশের তার স্বাধীনতা, মানুষের অধিকার ভিত্তিক আন্দোলনের যে স্বাধীনতা, বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্বাধীনতা, সেটি সাংবিধানিক অধিকার, এটি কোনো অপরাধ নয়। সুস্পষ্টভাবে সংবিধানের যে লঙ্ঘন হচ্ছে, 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার কথা। ডিবি যদি নিরাপত্তা হেফাজতেও নিয়ে থাকে, আদালতে হাজির হয়ে আদালতের নির্দেশনা দেওয়ার কথা। চোখের সামনে সংবিধান লঙ্ঘন করছে, আর্টিকেল 33 লঙ্ঘন করছে, আর্টিকেল 35 লঙ্ঘন করছে, গোপনীয়তার অধিকার লঙ্ঘন করছে, চোখের সামনে করছে, দম্ভভাবে করছে। উচ্চ আদালতের কাছে প্রার্থনা করি আপনারা স্বতঃপ্রণোদিতভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মুক্তিসহ 11 দফা দাবিও জানান তারা। এই সময় তারা ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের মুক্তি দিতে 24 ঘণ্টার আলটিমেটাম দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরে আইনজীবী ও মানবাধিকার কর্মী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, একটি শান্তিপূর্ণ আন্দোলনে এমন বিপুল সংখ্যক হতাহতের নজির গত 100 বছরের ইতিহাসে আমাদের দেশে বা উপমহাদেশের অন্য কোথাও নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে বিভিন্ন কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে ব্যর্থ হয়ে ফেসবুক, ইউটিউব ও টিকটকের সাথে যোগাযোগ করে সরকার, কিন্তু এ বিষয়ে সাড়া দেয়নি জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। এই দিন এক অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী নিজেই কথা বলেন। আমরা টিকটক, ইউটিউব এবং ফেসবুককে তাদেরকে একটা ব্যাখ্যা প্রদানের জন্য মৌখিকভাবে লিখিতভাবে উত্তর টানের জন্য চিঠি দিয়েছিলাম। সেখানে টিকটক আমাদেরকে আনুষ্ঠানিকভাবে তারা উত্তর দিয়েছে। এখন পর্যন্ত ফেসবুক এবং ইউটিউবের কাছ থেকে আমার জানা মতে বিটিএসতে তারা কোনো উত্তর দেয়নি। এক পর্যায়ে আমাদের আন্দোলনকে আরো বেশি দমিয়ে দেওয়ার জন্য, আরো বেশি বাধাগ্রস্ত করার জন্য সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। সরকার সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয় এবং সেই ইন্টারনেট বন্ধ করেও সরকার এই আন্দোলনকে দমাতে পারেনি। এই আন্দোলনের যে ইন্টারনাল শক্তি ছিল, সেই শক্তিতে আন্দোলন আসলে এগিয়ে যায়। আমরা প্রত্যেকের সাথে ফোনে ফোনে যোগাযোগ করতাম, ফোনে যোগাযোগ করার মধ্যে দিয়ে আমাদের কর্মসূচি করতাম। জামায়াতে ইসলামী নিষিদ্ধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে 11 মন্ত্রণালয়ের সমন্বয়ে সচিবালয়ে দীর্ঘ বৈঠক হয়। শিক্ষার্থীদের উপর সরাসরি গুলের নির্দেশ না দেওয়ার রিটের শুনানি চলে এদিন। এ সময় রিটকারী আইনজীবীদের সাথে অশোভন আচরণের ঘটনা ঘটে।
ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল দাবি করে পুলিশের গুলি করার কোনো ঘটনাই নাকি ঘটেনি। উচ্চ ছাদের থেকে গুলি আসবে তাহলে তৃতীয় পক্ষ গুলি করেছে। হেলিকপ্টার থেকে স্পেসিফিকভাবে বলা হয়েছে সরকার পক্ষ থেকে কোনো গুলি হয় নাই, এতে পানি দেওয়া হয়, গরম পানি দেওয়া হয়েছে। অপরদিকে রিটকারী আইনজীবী জানান, শিক্ষার্থীরা আবার রাস্তায় নামার ঘোষণা দিয়েছে, কি হবে এ নিয়ে তারা শঙ্কিত। তার শঙ্কাই পরবর্তীতে বাস্তবে রূপ নেয়। যারা আইনজীবী ছিল, আইনজীবীদের মধ্যেও তো ফ্যাসিস্ট বিরোধী, আওয়ামী লীগ বিরোধী অনেক আইনজীবী ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের অনেক আইনজীবী ছিল। তো তাদের সহযোগিতায় আমরা আসলে কোর্ট বিল্ডিং এ ঢুকি। এই যে কোর্ট বিল্ডিং এর যে আমাদের কর্মসূচিটা ছিল, সেটা সারা বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলে। জনগণ রাজপথে রক্ত দিয়ে আর ভার্চুয়ালি প্রোফাইল লাল করে সরকারকে লাল কার্ড দেখিয়ে দিলেও তারা গণহত্যা চালিয়ে যেতেই থাকে।